গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ওশানোগ্রাফি গুরুকুলে আজকে আপনাদের সাথে আছি আমি হাসিবুল ইসলাম। আজকে ওশানোগ্রাফির ক্লাসে আমরা জানতে পারবো বায়োম্যাস এবং ফাইটোপ্ল্যাঙ্কটন নিয়ে। আমরা প্রথমেই যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে বায়োম্যাস এবং প্রাইমারি প্রোডাক্টিভিটি মেজার করা হয়, অর্থাৎ এগুলো কিভাবে পরিমাপ করা হয়। আমরা প্রথমে একটি ল্যাবরেটরির ছবি দেখতে পাচ্ছি এবং নিচে একটি স্লাইড দেখতে পাচ্ছি। তো এই যে মেথড, এই মেথডটি নিয়ে আমরা আলোচনা করছি যে স্ট্যান্ডিং স্টক রেফার্স টু দ্য নাম্বার অফ অর্গানিজমস পার ইউনিট এরিয়া or per unit volume of water at the moment of sampling. For phytoplankton, this can be measured by microscopic cell counts of preserved phytoplankton filtered from seawater samples, and the standing stock is given in number of cells per volume of water. আমরা নিচে যে ছবিটি দেখতে পাচ্ছি, যে স্লাইডটি দেখতে পাচ্ছি, সেটাকে সেজুইক র্যাফটার কাউন্টিং সেল বলা হয় এবং এইখানে আমরা নির্দিষ্ট ভলিউমের মধ্যে এখানে বেশ অনেক ঘর করা থাকে এবং সেই ঘরের মধ্যে ঠিক কতগুলো ফাইটোপ্ল্যাঙ্কটন আছে মাইক্রোস্কোপের নিচে নিয়ে সেটি গুণে তারপরে সেটিকে মাল্টিপ্লাই করে সেটি বের করা হয়। আমরা পরের স্লাইডে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো বায়োমাসের ডেফিনেশন এখানে বলা হচ্ছে। Biomass is defined as the total weight মানে total number multiply of average weight of all organisms in a given area or volume. It is possible to count numbers and measure volume of phytoplankton electronically, and this method attempts to provide an estimate of phytoplankton biomass. Although cell volume may not always accurately reflect cell weight, biomass is then expressed as the total volume, that means total numbers multiply of volumes, যেটা মিলিমিটার কিউবে এককে প্রকাশ করা হয় অফ ফাইটোপ্ল্যাঙ্কটন সেলস পার ইউনিট ভলিউম অফ ওয়াটার। এখন ফাইটোপ্ল্যাঙ্কটন পরিমাপ করা বা বায়োমাস পরিমাপ করাটা ঠিক কেন গুরুত্বপূর্ণ? আমরা জানি যে প্রাইমারি প্রোডাক্টিভিটি অর্থাৎ খাদ্য শৃঙ্খলের সবচেয়ে ছোট যে জিনিসটি সেটি হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন, যারা সূর্যালোকের উপস্থিতিতে নিজেরা নিজেদের খাদ্য প্রস্তুত করতে পারে এবং এই ফাইটোপ্ল্যাঙ্কটন থেকেই পরবর্তীতে জোপ্ল্যাঙ্কটন এবং অন্যান্য স্তরের যারা খাদক আছে তারা এই ফাইটোপ্ল্যাঙ্কটনগুলোকে খেয়ে তাদের জীবন নির্বাহ করে এবং এভাবে খাদ্য শৃঙ্খল শুরু থেকে শেষ পর্যন্ত যায়। তো সেই জন্য কোনো একটা সাগরের মধ্যে বা যে কোনো পানির মধ্যে একটা আমরা কোনো জীব সেটি আমরা কতটুকু পেতে পারি বা ঠিক কি পরিমাণে পেতে পারি সেটি আমরা আসলে ফাইটোপ্ল্যাঙ্কটন পরিমাপ করে নির্দিষ্ট ভলিউমের ওয়াটারে কতটুকু ফাইটোপ্ল্যাঙ্কটন আছে, কতটুকু ওজনের ফাইটোপ্ল্যাঙ্কটন আছে সেটি যদি আমরা পরিমাপ করি তাহলে সেই অঞ্চলে ঠিক কি পরিমাণ মৎস্য কিংবা কি পরিমাণ জীব থাকতে পারে সেটির একটা প্রেডিকশন করা যায়, সেটি সম্পর্কে একটা বিস্তার ধারণা পাওয়া যায় এবং সেই অঞ্চলের আসলে পানির সার্বিক অবস্থা কি, সেই পানিটা কি হেলদি কিনা মাছের জন্য, এগুলো সেখান থেকে বোঝা যায়। আমরা এরপরে দেখতে পাচ্ছি যে ক্লোরোফিল এ সেটির একটি ছবি, পৃথিবীর কোথায় কি পরিমাণ ক্লোরোফিল আছে সেটি আমরা গ্রিন কালার দিয়ে সেখানে মার্ক করা হচ্ছে এবং এটাও একটা ল্যাবরেটরি মেথড যেখানে বলা হচ্ছে যে দ্যাট অ্যাটেম্পটস টু এস্টিমেট ফাইটোপ্ল্যাঙ্কটন বায়োমাস ডিটারমাইন্স দ্য কোয়ান্টিটি অফ ক্লোরোফিল এ ইন সি ওয়াটার। বায়োমাস আমরা প্রথম জায়গায় দেখেছিলাম যে মাইক্রোস্কোপে আমরা ইলেকট্রনিক্যালি কাউন্ট করে আমরা বায়োমাস কাউন্ট করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর যে হচ্ছে সাগরের উপরি স্তর, সেই উপরি স্তরের কি পরিমাণ ফাইটোপ্ল্যাঙ্কটন আছে সেটির মাধ্যমে আমরা বায়োমাস কাউন্ট করতে পারছি। This method is often used because chlorophyll A is universally present in all species of phytoplankton, can be easily measured, and its relative abundance enables estimates to be made of the productive capacity of the phytoplankton community. এখানে মজার ব্যাপার হচ্ছে এই যে ক্লোরোফিল এ সকল ধরনের ফাইটোপ্ল্যাঙ্কটনের মধ্যেই ক্লোরোফিল থাকে এবং ফাইটোপ্ল্যাঙ্কটন এই জন্য ক্লোরোফিলের কারণে বর্ণ ধারণ করে এবং এই ফাইটোপ্ল্যাঙ্কটন সাগরের একদম উপরিভাগে থাকে, আপার সারফেস অফ দ্য সি লেভেল এখানে থাকে এবং সেটি কিন্তু স্যাটেলাইটের মাধ্যমেও ফাইটোপ্ল্যাঙ্কটনের একটা ইমেজ নেওয়া যায়। তো আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি সেই ছবিতে আমরা যে ফাইটোপ্ল্যাঙ্কটন দেখতে পাচ্ছি, গ্রিন কালারের ফাইটোপ্ল্যাঙ্কটন দেখা যাচ্ছে এবং কোথায় ফাইটোপ্ল্যাঙ্কটন আছে কোথায় ফাইটোপ্ল্যাঙ্কটন নেই সেটি কিন্তু একটা চার্ট স্কেলের মাধ্যমে সেখানে আমরা দেখতে পাচ্ছি এবং সেইখানে এই ফাইটোপ্ল্যাঙ্কটন কখনো কখনো সরাসরি সাগরে গিয়ে সেখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ পানি সংগ্রহ করে সেভাবেও এটি কাউন্ট করা হয়, সেভাবেও এটি পরীক্ষা করা হয়, আবার কিন্তু এটি স্যাটেলাইটের মাধ্যমেও পরীক্ষা করা হয়। আমরা সেটি নিয়ে পরের স্লাইডে দেখব যে ফাইটোপ্ল্যাঙ্কটন এখানে এই যে আমরা যে ফাইটোপ্ল্যাঙ্কটনগুলো দেখলাম পূর্ববর্তী স্লাইডে সেটি আসলে ঠিক কিভাবে এটি আসলে মাপা হয় যে ঠিক কোন জায়গায় কতটুকু ফাইটোপ্ল্যাঙ্কটন আছে। বলা হচ্ছে দ্য মোস্ট পপুলার মেথড অফ মেজারিং প্রোডাক্টিভিটি ইন দ্য সি ইজ দ্য carbon 14 method. In this method, a small measured amount of radioactive bicarbonate HCO3- is added to
2 water bottles of sea water containing phytoplankton। এইরকম একটা সাদা এবং একটা কালো এরকম দুই ধরনের বোতল নেওয়া হয় এবং সেই বোতলের মধ্যে আমরা সাগরের থেকে পানি সংগ্রহ করি এবং এই বোতলের মধ্যে লেবেলিং করা হয় যে এইটি সাগরের ঠিক কোন জায়গা থেকে কোন কোঅর্ডিনেট থেকে এটি সংগ্রহ করা হয়েছে, কতটুকু ডেপথ থেকে সংগ্রহ করা হয়েছে এবং কত তারিখে সংগ্রহ করা হয়েছে লোকেশন সহ সেগুলো লেখা হয় এবং সেটিকে ল্যাবরেটরিতে নিয়ে আসা হয়। ল্যাবরেটরিতে নিয়ে আসার পর দেখা যাচ্ছে যে একটি কালো বোতল এবং একটি সাদা বোতল। তার মানে যে বোতলটি কালো স্বাভাবিকভাবেই সেই বোতলের মধ্যে কোনো সূর্যালোক প্রবেশ করবে না বোঝা যাচ্ছে, এবং যে বোতলটি সাদা সেটির মাঝখান দিয়ে আলো প্রবেশ করতে পারবে। এখন কি হয় বলা হচ্ছে, one bottle is exposed to light and permits photosynthesis and respiration. The other is shielded from all light so that only respiration takes place. The amount of radioactive carbon taken up per unit time is later measured on the phytoplankton when they are filtered out of the original samples. This radioactivity is measured using a scintillation counter and primary productivity is calculated from এই যে সূত্রটি আমরা দেখতে পাচ্ছি, আমরা বলছিলাম যে দুইটি বোতল থাকে এবং একটি বোতলের মধ্য দিয়ে আলো প্রবেশ করতে পারে এবং আরেকটি বোতলের মধ্য দিয়ে আলো প্রবেশ করতে পারে না। যে বোতলের মধ্যে আলো প্রবেশ করছে সেই বোতলে কিন্তু একই সাথে ফটোসিনথেসিস অর্থাৎ সালোক সংশ্লেষণ এবং রেসপিরেশন শ্বসন দুটিই ঘটছে, কিন্তু যে বোতলের মধ্যে আলো প্রবেশ করতে পারছে না সেই বোতলে কিন্তু শুধুমাত্র শ্বসন ঘটছে কিন্তু কোনো ধরনের সালোক সংশ্লেষণ ঘটছে না। এবং এটি হওয়ার কারণে কি হয়, এখানকার যে কার্বন 14 এর মেজারমেন্ট সেটিতে পরিবর্তন দেখতে পাওয়া যায় এবং সেই পরিবর্তনটি আমরা এই যে সূত্র রেট অফ প্রোডাকশনের যে সূত্র R of L minus R of D multiplication to W divided by R into T এই ফর্মুলা দিয়ে আমরা সেটিকে কাউন্ট করতে পারি। এই ফর্মুলার মধ্যে এই প্রত্যেকটা নোটেশন দ্বারা আসলে কি বোঝাচ্ছে আমরা এখন সেটি দেখব। where R is the total radioactivity added to a sample, T is the number of hours of incubation, RL is the radioactive count in the light bottle sample, and RD is the count of the dark sample. W is the total weight of all forms of carbon dioxide in the sample and determined independently either by titration or from assuming a specific carbon dioxide content related to the salinity of the sample. The productivity is expressed as the amount in milligram of carbon fixed in new organic material per volume of water per unit time. It varies between 0 and as much as about 80 milligram. বলা হচ্ছে এখানকার আর টি আর এল আর ডি ডাব্লিউ ইত্যাদি দ্বারা কি বোঝানো হচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং বলা হচ্ছে যে এটি আমরা কিভাবে ডিটারমাইন করি, ইন্ডিপেন্ডেন্টলি ডিটারমাইন করি। এটি টাইট্রেশনের মাধ্যমে হতে পারে, আমরা টাইট্রেশনের মাধ্যমে এটি ডিটারমাইন করা যেতে পারে, অর ফর অ্যাজিউমিং এ স্পেসিফিক কার্বন ডাইঅক্সাইড কন্টেন্ট রিলেটেড টু দ্য স্যালানিটি অফ দ্য স্যাম্পল। এই যে স্যাম্পল সেই স্যাম্পলের স্যালানিটির মাধ্যমেও সেটি মেজার করা যেতে পারে। আরো অনেক টেকনিক আছে যেরকম আমরা স্লাইডের মধ্যে বলছি। আদার টেকনিক্স হ্যাভ বিন ডেভেলপড ফর মেজারিং ক্লোরোফিল concentration and thus relative phytoplankton abundance over large expanses of sea. A fluorometer that produces a certain wavelength of ultraviolet light will cause chlorophyll to emit a red fluorescence, and this device can then estimate the amount of chlorophyll in a volume of water. The method is very sensitive, and a fluorometer towed from a research vessel can rapidly record changes in chlorophyll concentration over large distances of sea surface. Remote sensing by aircraft or satellites provide even broader spatial coverage of phytoplankton abundance. This technique is based on the fact that the radiance reflected from the sea surface in the visible or PAR spectrum, that means 400 to 700 nanometer, is related to the concentration of chlorophyll. Because chlorophyll is green and water color changes from blue to green as chlorophyll concentration increases, the relative color difference can be used as a measure of chlorophyll concentration. এখানে যেটি আমরা খুব সহজে বুঝতে পারছি সেটি হচ্ছে, আমরা যেমন পূর্ববর্তী স্লাইড বলার সময় বলছিলাম যে স্যাটেলাইটের মাধ্যমেও আমরা ক্লোরোফিলের অ্যাবান্ডেন্স বুঝতে পারি, সেটি আবার একটি চলন্ত জাহাজ থেকে আমরা যদি ফ্লুরোমিটার ছুঁড়ে মারি পানিতে, সেই ফ্লুরোমিটারের মাধ্যমে আমরা সেটি কিন্তু বুঝতে পারি। এবং এই যে ফ্লুরোমিটারের মাধ্যমে বুঝতে পারি কিভাবে ফাইটোপ্ল্যাঙ্কটনের যে রং সেই রংটি পরিবর্তন হয় পানিতে যদি ফাইটোপ্ল্যাঙ্কটন বেশি থাকে বা কম থাকে, সেই কারণে এই ফাইটোপ্ল্যাঙ্কটন থাকার কারণে পানির যে ঘনত্ব সেটিতে কিছু পরিবর্তন আসে এবং সেই কারণে পানির বর্ণও পরিবর্তন হয়। তো এইখানে বলা হচ্ছে যে ওয়াটারের যে কালার সেই কালার থেকে ফাইটোপ্ল্যাঙ্কটনের কালার, যেহেতু সেখানে ক্লোরোফিল আছে, সেটা সবুজ হবে। তো এই যে ব্লু থেকে সবুজ হচ্ছে তার মানে সেইখানকার যে আলোর বর্ণালী সেই বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হচ্ছে। তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হওয়া থেকে আমরা আসলে কতটুকু
ফাইটোপ্ল্যাঙ্কটন সেই ভলিউম অফ ওয়াটারের মধ্যে আছে সেটি কিন্তু বুঝতে পারি। এবং সেটি বোঝার জন্য আমরা একটা রিসার্চ ভেসেল থেকে সেটি করতে পারি। রিসার্চ ভেসেল থেকে এই ফ্লুরোমিটার সেখান থেকে ছুঁড়ে মেরে পানিতে সেখান থেকে সেটি নিতে পারি। আবার কিন্তু সেটি স্যাটেলাইটের মাধ্যমে ঠিক একইভাবে ওয়েভলেন্থের মাধ্যমে সেটি কিন্তু নেওয়া যায়। এটি বলা হচ্ছে যে রিমোট সেন্সিং এয়ারক্রাফট অথবা রিসার্চ ভেসেল দুই জায়গা থেকে এভাবে করে আমরা ক্লোরোফিল কাউন্ট করতে পারি। এবার আসি গ্রোথ রেটের নিউট্রিয়েন্টস নিয়ে। নিউট্রিয়েন্টস অন গ্রোথ রেট বলা হচ্ছে দ্য জোন where nutrient concentrations increase rapidly with depth is the nutricline and this may be below the euphotic zone. আমরা ইউফোটিক জোন এবং নিউট্রিক্লাইন কি সেই জিনিসটি নিয়ে জানবো। আমরা প্রথমেই বুঝতে পারছি যে যে জোনে নিউট্রিয়েন্ট কনসেন্ট্রেশন র্যাপিডলি বাড়তে থাকে এবং ডেপথের সাথে সাথে বাড়তে থাকে সেই জায়গাটাকে আমরা নিউট্রিক্লাইন বলি এবং নিউট্রিক্লাইনটা সাধারণত ইউফোটিক জোনের নিচেই থাকবে। তো আমরা সেই ছবিটি দেখার আগে আরো কিছু জিনিস জানবো। আফটার টেকিং নিউট্রিয়েন্টস সাচ অ্যাজ নাইট্রেট ইনটু দ্য সেল, দিস ফ্ল্যাজেলেটস ক্যান রিটার্ন টু সানলাইট waters to carry out photosynthesis. In such cases, the photosynthetic growth rate of the phytoplankton is proportional to the nutrients within the cell and not to the external nutrient concentration. এখানে আসলে ঠিক কিভাবে ফাইটোপ্ল্যাঙ্কটন নিউট্রিয়েন্টের সাথে সাথে তাদের গ্রো করা কিভাবে বাড়ে, তাদের যে ফটোসিনথেসিসটা হয় সেই নিউট্রিয়েন্টটা তারা গ্রহণ করার পরে সেলের যে নাইট্রেট সেইটা যে ফ্লাজেলেটের মধ্যে থাকে, এটা যে সানলাইটের মধ্যে আসার পরে ঠিক কিভাবে ফটোসিনথেসিস হয় এই জিনিসগুলো নিয়ে কথা বলা হচ্ছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে among the principal nutrients in the sea that are required for phytoplankton growth, only certainly elements may be in a short supply. In general, the quantities of magnesium, calcium, potassium, sodium, sulfate, chloride, etc. all in the sufficient quantities for plant growth. Carbon dioxide, which may be limiting in lake waters, is present in excessive quantities in seawater. However, some essential inorganic substances like nitrate, phosphate, silicate, iron, and manganese may be present in concentrations that are low enough to be limiting to plant production. These may also be synergistic effects between essential nutrients. আমরা একটা গুরুত্বপূর্ণ তথ্য পেলাম যে লেক ওয়াটারে বা যে আমাদের ল্যান্ডলক এরিয়ার যে ওয়াটার, সেই ওয়াটারে আমাদের যে পানি আছে, অর্থাৎ এই ওয়াটারের মধ্যে যে ভলিউম অফ ওয়াটার, সেই ওয়াটারের মধ্যে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড থাকে সাগরে তার সাথে অনেক বেশি কার্বন ডাইঅক্সাইড থাকে। আমরা ফর এক্সাম্পল দ্য কনসেন্ট্রেশন অফ আয়রন ইন এ মেটাবলিজেবল form governs the ability of phytoplankton to utilize inorganic nitrogen. This is because iron is required in the enzymes nitrate reductase and nitrate reductase, and these enzymes are necessary for the reduction of nitrate and nitrate to ammonium, which is used to make amino acids. Large diatoms may be affected by iron limitation, but small flagellates usually are not because they can take up iron at lower concentration. আমরা এখানে আয়রনের সাথে এই যে অ্যামিনো অ্যাসিড সংঘটিত হওয়ার যে প্রক্রিয়া এবং যে প্রক্রিয়া আসলে ক্লোরোফিলগুলো গ্রো করে সেই জিনিসটা নিয়ে এখানে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে আগের স্লাইডের রেফারেন্সে, যেখানে আমরা আসলে দেখতে পাচ্ছি যে আয়রনের কনসেন্ট্রেশনের কারণে মেটাবলিজেবল যে অবস্থা সেখানে ফাইটোপ্ল্যাঙ্কটন যে ইনঅর্গানিক নাইট্রোজেন ইউজ করবে সেই ইউটিলাইজের প্রক্রিয়াটা এই আয়রনের উপর আসলে নির্ভর করে। কারণ হচ্ছে আয়রনের যে হচ্ছে নাইট্রাইট, এটা এই এনজাইম বলা হচ্ছে দিস ইজ বিকজ আয়রন ইজ রিকোয়ার্ড ইন দ্য এনজাইমস নাইট্রেট রিডাক্টেন্ট অ্যান্ড নাইট্রেট রিডাক্টেস। তো দেখা যাচ্ছে যে এই এনজাইমগুলা রিডাকশন অফ নাইট্রেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং নাইট্রেট থেকে যে অ্যামোনিয়াম হয় সেটার জন্য খুব গুরুত্বপূর্ণ, যেখানে এই অ্যামিনো অ্যাসিডটা প্রয়োজন হয়, অ্যামিনো অ্যাসিড তৈরি করতে প্রয়োজন হয়। আমরা ocean areas that are limited by iron are characterized by having high nitrate but low chlorophyll concentration, and they are referred to as HNLC areas. HNLC area মানে হচ্ছে high nitrate, lower এবং low chlorophyll. They include the subarctic North Pacific, Equatorial Pacific, and parts of the Antarctic Ocean. In addition, certain organic substances, vitamin B12, thiamine, and biotin, are required for auxotrophic growth of some phytoplankton, and these substances may also be in short supply in seawater and thus limiting to growth. আমরা এই হাই নাইট্রোজেন এবং লো ক্লোরোফিল এরিয়া আমরা এখানে দেখব যে রিজিয়নস আমরা তিন ধরনের ট্রফিক এরিয়া দেখব, অলিগোট্রফিক, ইউট্রফিক এবং মেসোট্রফিক। বলা হচ্ছে regions that have low concentration of essential nutrients and therefore low primary productivity are called oligotrophic.
Such areas typically have chlorophyll concentration ranging from below 0.5 microgram per liter at the surface to a maximum of 1 থেকে 0.1 থেকে 0.5 microgram per liter at depth of 100 to 150 meter. Eutrophic waters contain nutrients in high concentrations. High phytoplankton densities are manifested by chlorophyll concentrations of 1 to 10 microgram per liter in surface layers. Mesotrophic is a term that is sometimes applied to water of intermediate character. Eutrophic waters tend to be dominated by one or two fast growing reselected phytoplankton species. এখানে আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি সেখানে আমরা খুব ভালোভাবে জিনিসটি বুঝতে পারবো। আমরা যে লেয়ারগুলো করেছি এই লেয়ারের মধ্যে আসলে পৃথিবীর বিষুব অঞ্চল থেকে অর্থাৎ 0 ডিগ্রি থেকে উপরের দিকে এবং নিচের দিকে ডিগ্রিগুলো মেপে এই কাজটা করা হয়েছে। যেখানে দেখতে পাচ্ছি যে একদম উপরের দিকে নিউট্রিয়েন্টস, পোলার প্রোডাক্টিভিটি এবং হচ্ছে টেম্পারেচার প্রোডাক্টিভিটি এটি দেখা যাচ্ছে যে আমরা উইন্টার, স্প্রিং, সামার, এরপর আবার অটম, এরপর আবার উইন্টার, এই প্রত্যেকটা সময়ে কি পরিমাণ ফাইটোপ্ল্যাঙ্কটন কোথায় কি পরিমাণে গ্রো করে সেটি আমরা দেখতে পাবো। আমরা দেখতে পাচ্ছি সামারে সবচেয়ে বেশি লাইট আমরা পাই পৃথিবীতে, এবং সেটি যখন পৃথিবীর 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষাংশ সেই অঞ্চলে যে ট্রপিক্যাল প্রোডাক্টিভিটি সেটি প্রায় সারা বছর ধরেই একই রকম থাকে। কিন্তু আমরা যদি পৃথিবীর একটু পোলের দিকে যেতে থাকি অর্থাৎ 30 ডিগ্রি সেলসিয়াস থেকে দেখা গেল 50 ডিগ্রি সেলসিয়াসের দিকে যেতে থাকি, সেখানে দেখা যাচ্ছে যে শীতকাল শেষ হওয়ার পরে এবং যখন বসন্ত আসে, স্প্রিং এর সেই সময়টায় প্রোডাক্টিভিটি বেশ বেড়ে যায়। আবার যখন গ্রীষ্মকাল থাকে তখন সেখানে প্রোডাক্টিভিটি আবার একটু কমে। আবার শীতকাল থেকে আবার যখন হচ্ছে শীতকাল আসার আগ পর্যন্ত অর্থাৎ সামার থেকে উইন্টারের মাঝামাঝি এই অটমে আবার প্রোডাক্টিভিটি বেড়ে যায়। আমরা দেখতে পাচ্ছি আবার যখন একদম পোলের দিকে যাব সেই পোলার প্রোডাক্টিভিটি দেখতে পাচ্ছি সবচাইতে বেশি থাকে বছরে একটা সময়ে, এবং সেটি হচ্ছে সামারে। এইখানে টেম্পারেচারের সাথে যে লাইটের সম্পর্ক, এবং যেখানে লাইট বেশি সেইখানে প্রোডাক্টিভিটি বেশি। তার কারণ কি? কারণ লাইট থাকলে সেইখানে সালোক সংশ্লেষণ হতে পারে এবং একই সাথে শ্বসন হতে পারে, কিন্তু যদি লাইট কম থাকে তখন কিন্তু সালোক সংশ্লেষণটা সঠিকভাবে হয় না। সেই জন্য পোলার অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র সামারে এই যে প্রোডাক্টিভিটি সেটি বৃদ্ধি পায়, কিন্তু আবার যদি আমরা সেটা 50 ডিগ্রিতে দেখি, 50 ডিগ্রিতে সেটি কিন্তু বছরে 2 বার বৃদ্ধি পায়। কিন্তু যেটা বিষুবীয় অঞ্চল সেখানে কিন্তু সারা বছরই প্রোডাক্টিভিটি মোটামুটি ফ্ল্যাকচুয়েট করলেও সেম থাকে। সেটি আমরা এখানে আবার ব্যাখ্যা করা হয়েছে। লাইট ইজ ওয়ান অফ দ্য টু মেজর ফিজিক্যাল ফ্যাক্টরস কন্ট্রোলিং phytoplankton production in the sea. The second includes those physical forces which brings nutrient up for deep water, whereas they accumulate into the euphotic zone. These two features together largely determine what type of phytoplankton developed and how much primary production occurs in any part of the world's ocean. They are also major factors in determining the amount and the type of marine animals that are produced, including fish which are caught commercially. এবং এই ফাইটোপ্ল্যাঙ্কটনের সাথে মাছের উৎপাদন নির্ভরশীল এবং মাছগুলো যখন কমার্শিয়ালি ধরা হয় এই ফাইটোপ্ল্যাঙ্কটন অ্যাবান্ডেন্সের উপরে এই জিনিসগুলো নির্ভর করে। দ্য অ্যামাউন্ট অফ লাইট ডিক্রিজ ফ্রম ইকুয়েটর টুয়ার্ডস দ্য পোলস, আমরা যেটি ছবিতে দেখতে পেলাম। অন দ্য আদার হ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ উইন্ড মিক্সিং হুইচ ব্রিংস নিউট্রিয়েন্টস আপ টু সারফেস ইনক্রিজেস ফ্রম ট্রপিক where water is vertically stabilized by solar heating towards the poles. Thus, the abundance of light and the abundance of nutrients in the euphotic zone form an inverse relationship, which largely determines the pattern of phytoplankton production in different latitude. In polar regions, a single pulse of phytoplankton abundance occurs during the summer when light becomes sufficient for a net increase in primary productivity. In temperature latitudes, primary productivity is generally maximum in the spring and again in the autumn, when the combination of available light and high nutrient concentration allows plankton blooms to occur. In the tropics, where intense surface heating produces permanent thermocline, the phytoplankton are generally nutrient limited throughout the year, and there are only small and irregular fluctuations in primary production due to local conditions. আমাদের আজকের ক্লাসে আমরা দেখলাম যে ফাইটোপ্ল্যাঙ্কটন কিভাবে গ্রো করে এবং সেই গ্রো কিভাবে পরিমাপ করা হয়, এবং একই সাথে এই ফাইটোপ্ল্যাঙ্কটনের গ্রোথ কিভাবে টেম্পারেচারের সাথে এবং পৃথিবীর বিষুবীয় অঞ্চল থেকে পোলের দিকে গেলে কিভাবে বাড়ে কমে, কোন ঋতুতে বাড়ে কমে, এবং এটির সাথে মৎস্য উৎপাদনের কি সম্পর্ক সেটি আমরা আজকের ওশেনোগ্রাফি ক্লাসে দেখলাম। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।